বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশ নিয়ে গণপ্রত্যাশা, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। গণতন্ত্রকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠানিকীকরণ করতে চায় সাধারণ মানুষ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি কাজে লাগাতে চায় বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমেদ। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র না থাকলে অধিকারহীন হতে হয়। 5ই আগস্টের পরবর্তী 2024-এর 5ই আগস্টের পরবর্তীতে প্রত্যাশা এখানে হিমালয় সম। আমাদের কতটুকু কি করার ক্ষমতা আছে সেটা জনগণ জানতে চায় না। গণপ্রত্যাশা, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। পূর্ণ গণতন্ত্রায়ন চায় বাংলাদেশের সকল মানুষ সর্বক্ষেত্রে। প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায় গণতন্ত্রকে সব জায়গায়। গণতন্ত্র বিনির্মাণের জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। তো এখন পরিস্থিতি তো অনেকটা ওই রকমই বিষয়ের দিকে এগোচ্ছে বা গড়িয়ে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকেই তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। আমরা শক্তভাবে এই চর্চা, এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে না পারি, আবার আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই আমরা পড়ে থাকব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে হোক, সেটা প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এ কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, হাদির খুনিরা বাংলাদেশের দুশ্মন। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে জামায়াতে ইসলামী আশাবাদী। তিনি আরও বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেই উদ্যোগ নিতে হবে। এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করতে চাই। আমি কোনো শত্রুর উপরেও বেইনসাফি করতে চাই না এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল এবং অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছে। এজন্যই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে। কিন্তু যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সাথে মানসিকভাবে সম্পৃক্ত ছিল। আমরা শপথ নিতে চাই, আল্লাহ তাআলা যে দেশে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশ, এই জাতির জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়েই আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেফতারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর মগবাজারে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই প্রশ্ন তোলেন তিনি। খুনিদের গ্রেফতারের ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওসমান হাদির সঙ্গে যাদের মতের অমিল তারাই তাকে হত্যা করেছে। জামায়াতের মনোনীত প্রার্থীরা নিরাপত্তার শঙ্কায় রয়েছেন বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি
দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন, তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। আসমানের মতো অকুত ভয়, মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নিয়ে যাবে, আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন, এটা জনগণ কখনো মেনে নিতে পারে না। কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই, কারণ ওসমান হাদি কি চাইতো এটা যারা চায় না তারাই হচ্ছে এর হত্যাকারী এবং মদতদাতা। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকারের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে বিমান বাহিনী ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, 3 বাহিনী প্রধান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে AK খন্দকারের মরদেহে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। শনিবার সকাল 10:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন AK খন্দকার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 মহাপরিচালক ও সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়েছে। আগামী মঙ্গলবার নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। এদিন 3 আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন। এছাড়া মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও 2 কর্মকর্তা সহ 4 জনের পক্ষে তাদের আইনজীবীরা আজ শুনানি করবেন। এই মামলায় রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। নারায়ণগঞ্জে ফতুল্লার ধলেশ্বরী নদীতে ফেরি থেকে কয়েকটি যানবাহন নিয়ে নদীতে পড়ে যাওয়ায় ঘটনায় 3 জন নিহত হয়েছেন। গত রাত 2টার দিকে নদী থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, ধলেশ্বরী নদীর ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহন নিয়ে একটি ফেরি পশ্চিম পাড়ের বক্তাবলী ঘাটে যাচ্ছিল। এক পর্যায়ে ফেরিটি মাঝ নদীতে গেলে একটি মিনি ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করে। এ সময় ট্রাকের ধাক্কায় 2টি অটোরিকশা, একটি ভ্যান গাড়ি ও একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যাত্রীসহ নদীতে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও 3 যাত্রী নিখোঁজ হয়। পরে ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। সংসারের অভাব অনটন দূর করতে হাল না ছেড়ে ইউটিউবকে প্রশিক্ষক বানিয়েছেন এক গৃহিণী। পাটের মতো দেশীয় উপকরণ কাজে লাগিয়ে ঘরে বসে গড়ে তুলেছেন সফল উদ্যোগ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সেই অদম্য নারীর গল্প জানাচ্ছেন সহকর্মী মমিন শেখ। গোয়ালন্দ উপজেলার নবু ওসিমউদ্দিন পাড়া গ্রামের গৃহিণী জাসমা আক্তার একসময় সংসারের অভাব তাকে দুশ্চিন্তায় ফেললেও হার মানেননি তিনি। ইউটিউব দেখে নিজেই শিখে নেন পাট দিয়ে সৃজনশীল শোপিস ও প্রয়োজনীয় জিনিসপত্র তৈরির কাজ। ঘরে বসেই এখন তৈরি করছেন ফুলদানি, কলমদানি, টেবিল ম্যাট, দেয়াল সাজানোর আইটেম সহ নানা ধরনের কারুপণ্য। পাটের দড়ি কাটা, সেট করা, আঠা, রং আর নান্দনিক ডিজাইনের সমন্বয়ে তার হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে এক একটি নান্দনিক শিল্পকর্ম। তো আমার এটা করার চাহিদা আমার এলাকায় অনেক আছে, অনেকে শিখতে চায়, করতে চায় যে আপনি এগুলা অনেক বড় করে করেন, আমরা আপনার এখানে কাজ করবো, আমাদেরও সংসার চলবে, তো আপনারও কাজ হবে। স্থানীয় বাজারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ছে তার পণ্যের চাহিদা। ঘরের ভিতর বসে বসে অনেক কিছুর কাজ করে, সে ফুলদানি বানায়, সে সাজি বানায়, বাইরে কাজের ফাঁকে আবার ফিরে ঘরে বসে বসে পাট দিয়ে অনেক কিছু তৈরি করে।
এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন স্বামী ও সন্তানরাও। পরিবার এখন আগের চেয়ে অনেক সচ্ছল। শুধু নিজের উন্নতিতেই থেমে থাকতে চান না জাসমা। এলাকার নারীদেরও এই কারুশিল্প শেখানোর স্বপ্ন তার। গ্রামে ও 30 জন সদস্য তৈরি করেছে। এই সদস্যগুলোর ও ট্রেনিং করাচ্ছে। এই কাজটা আমি আজকে দেখতে আসছি, দেখে খুব ভালো লাগলো। এরকম যদি পাই তাহলে আমারও করার চিন্তা ভাবনা আছে। জাসমা এই এলাকার একজন উদ্যোক্তা, তার অনুসরণ করে হয়তো অনেকে আগামীতে হয়তো অনেকে এগিয়ে আসবেন। জাসমা সহ নারী উদ্যোক্তাদের সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। আমরা এই নারী উদ্যোক্তার যে কর্মকাণ্ড সেটা আমরা চাচ্ছি যে আমাদের উপজেলায় সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য। তো তার সার্বিক সহযোগিতার পাশাপাশি আর তার সার্বিক উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করছি। উদ্যোগ, পরিশ্রম আর সঠিক সহায়তা পেলে জাসমার মতো আরো অনেক নারী বদলে দিতে পারেন নিজেদের জীবন। একই সঙ্গে সৃষ্টি হতে পারে নারীদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ। গ্রামের নারীরা যদি সামান্য প্রশিক্ষণ আর সুযোগ পায় তাহলে জাসমার মতো উদ্যোগী হতে পারে বড় পরিবর্তনের পথ। মুমিন শেখ, মাই টিভি, রাজবাড়ী। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ ও র্যাবের অভিযানে মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আশিকুর রহমান ও কাইয়ুম। এর আগে আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান ও কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকায় দীপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবনে শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। দিনের ও রাতে তাপমাত্রা প্রায় সমান হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে 2 দিনের শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঠান্ডার কারণে মানুষের উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না। এদিকে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুরা বেশি ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। সংবাদ শেষ করব হাজারি গুড়ের খবর দিয়ে। হালকা বাদামি রঙের হাজারি গুড়, যার লোভনীয় স্বাদ আর মন মাতানো সুগন্ধ মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই গুড়ের যার সুনাম রয়েছে দেশ ও বিদেশে। 200 বছরের ঐতিহ্যবাহী হাজারি গুড় তৈরির জন্য গাছিরা প্রস্তুত করছেন খেজুর গাছ। গুড় তৈরির কারিগরদের শীতের সকাল সন্ধ্যা কাটছে গাছ কাটা ও রস সংগ্রহের ব্যস্ততায়। প্রতিনিধি আজিজুল হাকিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। যেমন তার স্বাদ তেমন তার মন মাতানো ঘ্রাণ। হাতের মুঠোয় চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যায়। দেশের গণ্ডি পেরিয়ে যার সুনাম রয়েছে বিদেশেও। প্রতি বছরের মতো এবারও খেজুরের গাছ প্রস্তুত ও রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা। পদ্মা তীরবর্তী হরিরামপুরের ঝিটকা, বাল্লা ও গোপীনাথপুর এলাকা রসের রাজ্যে পরিণত হয়েছে। প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি এখানকার গাছ থেকে পাওয়া যায় সুমিষ্ট খেজুর রস। ইতোমধ্যে অধিকাংশ গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে। অনেক গাছ থেকে আবার রস সংগ্রহ শুরু হয়ে গেছে। একদিন করে চাষ দিব, ওই 7 দিন আমাদের গাছ শুকাবে। গাছ শুকাইতে 100 টনক হবে, ওর থেকে ভালো রস আসবে। 15 দিন পরে আসবে, তাছাড়া আসবো না। এই গাছটা শুকিব, শক্ত হইব, এই শক্তর পর তারপরে হাজার গুড় তৈরি হইব। হরিরামপুরে হাজারি পল্লীতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। গাছ কাটার কিছুদিন পর লাল গুড়ের জন্য রস সংগ্রহ করা হচ্ছে। এর 15 থেকে 20 দিন পর অর্থাৎ জানুয়ারির প্রথমে হাজারি গুড়ের জন্য রস সংগ্রহ করা হবে। এখন পুরোদমে চলছে হাজারি গুড়ের রসের প্রস্তুতি। পরিশ্রমীরা কঠোর পরিশ্রম। সকাল ভোর 3টা থেকে বেলা 10টা পর্যন্ত আমাদের 3 থেকে 4 জন লোক পরিশ্রম করতে হয়। রস জাল দিমু, তার জন্যে নাড়া আনা লাগে, নাড়া এনে নাড়া রাখা হইতেছে। এখন অনেক ব্যস্ততা আমাদের এই গুড় বানানোর জন্য। চলতি মৌসুমে জেলার 37,000 গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করবে। এর মধ্যে 18,000 গাছ থেকে হাজারি গুড় এবং 19,000 গাছ থেকে লাল গুড় তৈরি হবে। হরিরামপুরের ঝিটকা, বাল্লা ও গোপীনাথপুর এলাকার 30টি পরিবার ঐতিহ্যবাহী হাজারি গুড় তৈরির কাজে নিয়োজিত। লাল গুড় তৈরি করছে, এগুলো বাজারে বিক্রি হচ্ছে, এগুলো চাহিদা আছে। কিন্তু প্রকৃতপক্ষে যে হাজারি গুড়টি হবে সেটি আরও 15-20 দিন পরে, আমরা আশা করছি জানুয়ারির প্রথম দিকেতে পুরোদমে শুরু হবে। এদিকে জেলার এই ঐতিহ্যবাহী পণ্যকে টিকিয়ে রাখতে
প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে উদ্যোগ। বেশ কিছু খেজুর গাছ আছে যেগুলো থেকে রস আহরণ করা হয় না এবং সেগুলো পর্যালোচনা করে সেগুলো থেকে রস আহরণ করা যেন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহ্য, পরিশ্রম আর প্রকৃতির মেলবন্ধনে তৈরি হরিরামপুরের হাজারী গুড়, যা শুধু একটি খাবার নয়, একটি জনপদের গর্ব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।